তো কাহিনী শুরুতেই আমরা ইফ রাজ্যকে দেখতে পারি। এখানে আমরা একজন জাদুকরকে দেখতে পারি যার নাম হলো গেলিয়ান, আর তার সাথে একটা মহিলা থাকে, তার নাম হলো মরিয়ালা। মরিয়ালা এই এলাকার সেনাপতির মেয়ে, আর সব লোকেরা গেলিয়ানকে ঘৃণা করে, বিশেষ করে মরিয়ালার পিতা ম্যারিক, কেননা মরিয়ালা ক্যারিয়ালকের ভালোবাসার মধ্যে বিভোর হয়ে আছে আর সে ওইটার বাজেভাবে ফায়দা লুটছিল। তারপরে আমরা এক ফার্মারকে দেখতে পারি যে তার ছেলের সাথে খেলা করছিল, আর ছেলের নাম হলো জেফ, আর এইখানে তার এক ফ্রেন্ডও থাকে যার নাম হলো নরিক। তারপর রাতে তারা সবাই ডিনারে বসে। এইখানে আমরা ফার্মারের ওয়াইফকে দেখতে পারি যার নাম হলো সোলানা। ফার্মার তার ফ্যামিলির সাথে অনেক বেশি খুশি ছিল। তার পরের দিন সকালে ফার্মারের বিবি তার মায়ের বাড়িতে যাচ্ছিল, আর সে তার সাথে তার ছেলে জেফকেও সাথে করে নিয়ে যাচ্ছিল। আর তারা যখন রাস্তার মধ্যে ছিল তখন জেফ তার বাবার সম্পর্কে তার মায়ের কাছ থেকে জিজ্ঞেস করতে থাকে। সে তার মাকে বলে যে যদি তোমার মা বাবা থাকে তাহলে আমার বাবার কেন মা বাবা নেই। সেখানে সোলানা তার ছেলেকে বলে যে তোমার বাবা আসলে অনাথ, তাই তার বাবা মা বেঁচে নেই। তাকে অনেক লোকেই লালন পালন করেছে, কিন্তু কেউ বলতে পারবে না আসলে তার বাবা মা কে। তারপরে আমরা এই জায়গাটার রাজাকে দেখতে পারি যার নাম হলো কিং কংগ্রেট। এখানে তার একজন সৈন্য আসে এবং বলে যে এখানে কিছু দানব ঘোরাফেরা করছে, যেগুলোকে লোকেরা ক্র্যাকেন বলে ডাকে, যেটা কিনা অনেক শক্তিশালী এবং মানুষগুলোকে খুব বাজেভাবে মারে। তাই ওইগুলোকে ধ্বংস করার জন্য একটা টিম প্রস্তুত করতে হবে। এইদিকে সোলানা তার মায়ের বাসায় চলে আসে। ওই ফার্মারটা তার নিজের বাসায় কাজ করছিল, আর তখনই সে ওইখান থেকে হট্টগোল শুনতে পারে এবং সে দ্রুতই বুঝে যায় যে এগুলো হলো ক্র্যাকান, আর তাই সে এক এক করে সবগুলোর সাথে লড়াই করতে থাকে। সেখানে অনেকটা বাহাদুরির পরিচয় দেয় এবং এক এক করে সবগুলোকে মেরে দেয়। তখনই একটা ক্র্যাকান তার ঘরের ভিতর ঢুকে যায় এবং তার ঘরের মধ্যে আগুন লাগিয়ে দেয়। তখন নরিকও সেইখানে চলে আসে এবং তাদের সাথে লড়াই করতে থাকে এবং তারা দুজন মিলে অনেকগুলো ক্র্যাকানকে মারতে থাকে। কিন্তু তখনই ফার্মারটা বুঝতে পারে যে এখন এই ক্র্যাকানগুলো তার ওয়াইফ এবং তার ছেলের কাছেও পৌঁছে যাবে। এই ফার্মার তার ওয়াইফ সোলানার কাছে যেতে থাকে, তখন তার ফ্রেন্ডও তার সাথে আসে। আর অন্যদিকে মরিয়ালা তলোয়ার চালানোর জন্য প্র্যাকটিস করতে থাকে, আর তখন কমান্ডার ট্যারিসও তার সামনে আসে এবং সে তার সাথেও প্র্যাকটিস করতে থাকে। কিন্তু ট্যারিস যখন এই জায়গা থেকে চলে যায় তখন রাজার ভাতিজা ওই জায়গাটাতে চলে আসে, যার নাম হলো ডিউক ফেলোয়ে। সে হলো একটা নেশাগ্রস্ত আদমি, সারাদিন নেশা করে বেড়ায় এবং এটা নিয়ে অহংকার করে যে রাজার পরে সেই হবে এই রাজ্যের রাজা। এখানে সে মরিয়ালার সাথেও খারাপ ব্যবহার করে এবং বলে যে হবু রাজাকে সম্মান করো। আর অন্যদিকে আমরা সোলানাকে তার গ্রামে দেখতে পারি, যেখানে একটা প্রোগ্রাম চলছিল, আর সোলানা দূর থেকে সেই প্রোগ্রামটা সেফের সাথে দেখতেছিল। ঠিক তখনই তার নজরটা ক্র্যাকানদের উপর পড়ে। তখনই সে সকলকে সাবধান করে দেয়, কিন্তু দেখতে দেখতে ক্র্যাকানরা সবার উপর হামলা করে দেয়। চারপাশ জুড়ে জ্বালাও পোড়াও শুরু হয়ে যায়, আর ক্র্যাকানরাও এই আশেপাশের লোকগুলোকে নিদারুণভাবে মারতে থাকে। আর ঠিক তখনই ফার্মার সেইখানে চলে আসে আর ক্র্যাকানদের সাথে লড়াই করতে থাকে। আর এইখানে আমরা বুঝতে পারি যে এইসব ক্র্যাকানদেরকে গেরিয়ান কন্ট্রোল করে, আর গেরিয়ানই এই ক্র্যাকানগুলোর মালিক। এখানে এইসব তোলপাড় করতে থাকে কারণ সেই পরবর্তী রাজা হতে চায়। তখন সোলানা জেফকে এখান থেকে পালিয়ে যেতে সাহায্য করে, কারণ সে এটা বুঝতে পেরেছিল যে এগুলো সবাইকে মেরে দিচ্ছিল। আর তখনই একটা ক্র্যাকান সোলানাকে ধরে ফেলে। অন্য একটা সেফের পিছন পিছন যেতে থাকে। জেফ তখন একটা জঙ্গলের মধ্যে চলে যায়, আর ক্র্যাকানও একটা তার পিছন পিছন জঙ্গলের ভিতর চলে আসে, আর সেই ক্র্যাকানটা এই ছোট্ট শিশুটাকে মেরে দেয়, যার পরে সেই ফার্মার অনেক বেশি নিরাশ হয়ে পড়ে। তারপর সে তার ছেলেটিকে কবর দেয়। আর এইদিকে রাজা তার সৈন্যদের সাথে মিলিত হয়, কারণ সে বুঝতে পারে কিছুক্ষণের মধ্যে ক্র্যাকানরা তাদের উপরও হামলা করবে, তাই তার আরো বেশি সৈন্যদলের প্রয়োজন। তখনই আমরা আবার গেলিয়ানকে দেখতে পারি, যার সাথে ডিউকটা দেখা করতে যায়। আমরা এখানে বুঝতে পারি যে তারা দুইজন একসাথে মিলিত হয়ে কাজ করছিল, আর ডিউকটা গেলিয়ানের সাহায্য করছিল। আর এইদিকে রাজা তখন পৌঁছে যায় সেই ফার্মারের গ্রামে। সে তখন
ঘোষণা করে যে এইখানে যত যুবকরা আছে সবাই তার সৈন্যদলের সাথে যুক্ত হয়ে যাও, তার ফলেই আমরা সেই সকল ক্রেকানগুলোকে হারাতে পারবো। কিন্তু তখন ফার্মারটা রাজার উপর রেগে যায় আর সে বলে যে তোমার এই রাজ্যের কোনো পরোয়াই নেই, কারণ যদি তোমার এই রাজ্যের কোনো পরোয়া থাকতো তাহলে এতগুলো লোক এতদিনে মারা যেত না। তুমি নিশ্চয়ই সব জায়গায় তোমার সৈন্য পৌঁছে দিতে। আমাদের তোমার মতো রাজার কোনো প্রয়োজন নেই, আমরা নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারবো। এটা বলার পরে সে ওই জায়গা থেকে চলে যায়। তারপর মেরিক নরিককে দেখে ফেলে। সে তখন তাকে বলে যে নিশ্চয়ই তুমি আমাকে চিনতে পারছো না, কিন্তু আমি তোমাকে খুব ভালো করেই চিনি। আমাদের একটা যুদ্ধের ময়দানে দেখা হয়েছিল, যেটা এখন থেকে অনেক বছর আগে হয়েছে। কিন্তু এই কথা নরিক তাকে কোনো প্রত্যুত্তর করে না। কিন্তু এইখানে মেরিক বুঝতে পারে যে এও তাকে চিনতে পেরেছে। আর তখন মেরিক সেই ফার্মারের কাছে আসে আর সে বলে যে তোমার মতো বাহাদুর সৈনিক যদি আমাদের সৈন্য দলে থাকে তাহলেই আমরা একমাত্র ক্রেকানদেরকে হারাতে পারবো। আর তখন ফার্মার বলে আমার তোমাদের প্রয়োজন নেই, আমি এই রাজার সৈন্য দলে কখনোই ভর্তি হব না। এটা বলার পরে সেই জায়গা থেকেও চলে যায়। তখন মেরিক গিয়ে রাজার সাথে দেখা করে। তখন রাজা বলে যে এই ফার্মারটার মধ্যে তো কিছু না কিছু আছে, তাকে তো আমার খুব পরিচিত বলেই মনে হচ্ছে। তখন আমরা ফার্মারকে দেখতে পারি যার সাথে নরিক এবং সোলানার ভাইও থাকে, কারণ ফার্মারের ওয়াইফকে ক্রেকানরা বন্দি করে রেখেছে আর সে তাকে যে করেই হোক বাঁচাতে চায়। সে নিজের ছেলেকে তো হারিয়েছে, কিন্তু এখন সে তার নিজের ওয়াইফকে হারাতে পারবে না। তাই তারা সেই পাহাড়ের দিকে যাচ্ছিল যেখানে সকল ক্রেকানরা থাকে। আর তখনই তারা একটা পাহাড়ের চূড়ায় এসে পড়ে এবং তাদেরকে পাহাড়ের অন্য পাশটায় যেতে হবে, যার নিচ দিয়ে ছিল বিশাল এক নদী। আর তখন ফার্মার একটা রশি দেখতে পারে এবং সে তার সাথীদের বলে যে আমাদেরকে এটা জুলে জুলে পার হতে হবে। আর তখন সেই ফার্মারটা খুব সহজেই সেই নদীটা পার হয়ে যায়। কিন্তু এবার ছিল তাদের দুইজনের পালা। তারা যখন দড়ি দিয়ে ঝুলে পড়ে তারা মাঝখানে এসে আটকে পড়ে এবং তারা দুজনেই নিচে নদীর মধ্যে পড়ে যায় এবং পানিতে ভাসতে থাকে। আর তখন ফার্মারও তাদেরকে ফলো করে দৌড়াতে থাকে এবং তাদের সেই পানি থেকে বের করে নিয়ে আসে। আর তখন রাজা তার মহলের মধ্যে চলে আসে আর সে ওইখানে ঢুকেই ডিউককে দুষ্টামি করতে দেখে নেয়। কোন রাজা অনেকটা রেগে যায়। সে বলে যে তুমি কি জানো এখন রাজ্যের মধ্যে কি চলছে? তোমার এই কাজের জন্য তোমার অবশ্যই শাস্তি পেতে হবে। আর এইদিকে আমরা গেলিয়ানকে দেখতে পারি যে কিনা তার লোকেদের উপর রাগারাগি করতে থাকে আর সে বলে যে আরো বেশি অরাজকতা ফেলাও। আর এদিকে আমরা মরিয়ালাকে দেখতে পারি আর তখন আমরা বুঝতে পারি যে মরিয়ালাও জাদুবিদ্যা পারে, কারণ মরিয়ালার বাবাও একটা জাদুকর ছিল। তাই মরিয়ালা তার বাবার কাছ থেকে জাদুগুলো শিখে নিয়েছিল। যখন তার জাদুর প্র্যাকটিসগুলো করছিল তখনই তার সামনে গেলিয়ান চলে আসে আর এটা দেখার পরে সে চমকে উঠে। সে বলে যে আমার প্রথম থেকেই তোমার উপর সন্দেহ ছিল, আমি জানতাম তুমি অনেক বড় জাদুকর। আর এখানে মরিয়ালা আস্তে আস্তে তার নিয়ত জানতে পারে। তখনই গেলিয়ান তার উপর চিল্লাচিল্লি শুরু করে আর সে বলে যে আমার এই পুরো রাজ্যটা চাই। আর এটা বলার সাথে সাথে সেই জায়গা থেকে গায়েব হয়ে যায়। আর এইদিকে আমরা যখন ফার্মারকে দেখতে পারি সে তখন জঙ্গলের ভিতর দিয়ে ধীরে ধীরে এগোতে থাকে। ডিউক রাজার সামনে আসে এবং রাজার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করে। আর তখন রাজাও তাকে মাফ করে দেয় এবং তাকে খাবার জন্য ডাকে। যখন ফার্মারটা জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছিল তখন সে বুঝতে পারে যে এইখানে কিছু একটা আছে। তখন আমরা এখানে কিছু অদ্ভুত নারীদের দেখতে পারি যারা কিনা লতার সাথে খেলা করছিল। আর তাদের দলনেতা হলো ইলোর্না। ইলোর্না তাকে বলে যে এই জঙ্গলের মধ্যে কোনো অপরিচিত ব্যক্তির জায়গা নেই। আর তখন ফার্মার বলে যে আমরা বাস এই কান দিয়ে যাচ্ছিলাম। আর এটা বলার পরে সে তাকে ছেড়ে দেওয়ার জন্য বলে। তখন ইলোরা তাকে ছাড়ার জন্য প্রস্তুত ছিল না, তাই ফার্মার নিজেকে ছাড়িয়ে নেয়। এইদিকে মরিয়ালা রাজার কাছে যায় আর গেলিয়ানের সব পর্দা ফাঁস করে দেয়। তখন রাজা মাটিতে লুটিয়ে পড়ে এবং আমরা দেখতে পারি যে তখন রাজার খাবারের মধ্যে বিষ মিশানো হয়েছিল। আর এইদিকে ডিউক গেলিয়ানের কাছে আসে এবং বলে আমার তো জানাই ছিল না যে রাজার খাবারের মধ্যে বিষ মিশানো ছিল, আমিও তো সেই খাবারটাই খেয়েছি, তার মানে আমিও নিশ্চয় বিষ খেয়েছি, তার মানে হলো আমিও মারা যাব।
তখন গেলিয়ান তাকে বলে যে আমি যদি চাই তাহলে আমি তোমাকে বাঁচাতে পারি, কিন্তু তোমার একটা ওয়াদা করতে হবে। আমি তোমাকে যা করতে বলবো তুমি ঠিক সেটাই করবে। ডিউক তখন কোনো উপায় না পেয়ে তার কথা মেনে নেয় এবং গেলিয়ানও তার জীবন বাঁচিয়ে নেয়। এখন মরিয়ালা আর কোনো উপায় না দেখে চলে আসে তার বাবার কাছে। সে তাকে বলে যে আমি গেলিয়ানের সাথেই ছিলাম এবং সেটাও বলে যে সে কি করতে যাচ্ছে। তখন মেরিক অনেক বেশি রেগে যায় এবং বলে যে তুমি এই শয়তানটাকে এইখানে আশ্রয় দিয়েছিলে, সে তোমার সহযোগিতায় এই রাজ্যে আসা যাওয়া করত। তুমি তো জানোই না ও কতটা শয়তান। এখন শুধু দুইজন জাদুকরই বেঁচে আছে, একটা হলো আমি আর অন্যটা হলো ওই লোকটা, আর ও অনেক বেশি খারাপ। আর এদিকে আমরা তখন ফার্মারকে দেখতে পারি এবং সে মেয়েগুলো তার সাথে সঙ্গী হিসাবে যোগ দেয়, কারণ তারা তার উদ্দেশ্য সম্পর্কে জানতে পারে। তারা তার সাথে জঙ্গলের বাইরে চলে আসে। মেরিকও রাজার কাছে চলে আসে আর রাজার শরীরটাও তখন কিছুটা সুস্থ হতে থাকে। আর ফার্মারটাও ক্রেকানদের কাছে চলে আসে। সে দেখে যে এখানে তাদের বিশাল বড় সৈন্য। এখানে আমরা সোলানাকেও সাথে দেখতে পারি, যে কিনা তাদের কয়েদখানায় ছিল। সোলানা তখনও জীবিত ছিল। তখন আমরা ডিউককে দেখতে পারি, আর ডিউক তখন ওইটাই করতে থাকে যেটা তাকে করার জন্য গেলিয়ান বলে। তাই সে রাজার একটা সৈন্য দলের টুকরাকে নিয়ে গায়েব হয়ে যায় আর সবার সামনে এলান করতে থাকে যে রাজা মারা যেতে যাচ্ছে, আর সে নিজেকে পরবর্তী রাজা বলে ঘোষণা করে। আর আমরা এদিকে দেখতে পারি যে রাজা পুরোপুরি সুস্থ হয়ে যায় এবং নিজের সৈন্যদলকে নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায়। আর তখন আমরা দেখতে পারি যে ফার্মারদের উপর হামলা হয় এবং তার দুই সাথীকেও বন্দি করে নেওয়া হয়। আর সেই ফার্মারটাকে এক জায়গায় ঝুলিয়ে রাখা হয়। তারা তাকে ফাঁসি দিতেই যাচ্ছিল কি তখন ফার্মার ওই ক্রেকানটাকে মেরে ফেলে। এটা দেখার পর গেলিয়ান অনেকটা বিচলিত হয়ে পড়ে। তখন সে এটাও বুঝতে পারে না যে আসলে ফার্মারটা কে। তখন রাস্তার মধ্যে মেরিক যাচ্ছিল, সে ফার্মারকে দেখতে পারে এবং সে বুঝতে পারে যে ফার্মারের জীবন প্রায় বিপন্ন। তাই সে তাকে ওষুধ দেয়। সে তাকে তার নিজের গাড়িতে নিয়ে আসে, যেখানে ফার্মারের চিকিৎসা করা হয়। এখন রাজাও তার সাথে দেখা করতে আসে, কিন্তু সেটা বুঝতে পারে না যে মেরিক কেন ফার্মারটাকে এখানে নিয়ে এসেছে। আর তখন মেরিক তাকে বলে যে কারণ এই ফার্মারটা হলো আপনারই সন্তান। আমি তাকে এই জন্যই চিনেছি কারণ সে নরিকের সাথে ছিল, আর নরিকের কাছে ছিল রানীর সেই ঘোড়াটা। আর আমি অনেক খোঁজ খবর নিয়ে জানতে পারি যে ওই যুদ্ধটাতে একটা বাচ্চাই বেঁচে ছিল, আর সেটা ছিল আপনারই সন্তান। এই কথা শুনে রাজা অনেকটা অবাক হয়ে পড়ে, কিন্তু ফার্মার তখন এই কথাটা মেনে নিতে চায় না। তখন ফার্মার তাকে বলে যে নিশ্চয় আপনার কোনো কিছু ভুল হচ্ছে, নিশ্চয় আমি আপনার ছেলে নই। আর এটা বলার পরে সে ওই জায়গা থেকে চলে যায়। আর রাজা তখন উদাস গলায় বলে যে ওই যুদ্ধটা আমার নিজের স্ত্রীকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, আর আজ আমার ছেলেটাকেও, যে কিনা আমাকে চিনতেও চাইছে না। কি জানি সৃষ্টিকর্তা আমার সাথে কি খেলা খেলছে। তখন মেরিক বলে যে সৃষ্টিকর্তা সেটাই করেছে যেটা ভালো, কারণ যদি ওই সময় আপনার ছেলে আপনার সাথে থাকতো তাহলে শত্রুরা নিশ্চয় আপনার ছেলেকে এতদিনে মেরে ফেলতো। যদিও আপনার ছেলে আপনার থেকে দূরে চলে যায়, তারপরও সে অনেক বেশি মজবুত এবং শক্তিশালী হয়ে ওঠে। এখন ওকে কেউই ছুঁতে পারবে না। এতটুকু বলার পরেই মেরিক ফার্মারের কাছে চলে আসে। সে তাকে জিজ্ঞাসা করে তুমি কোথায় যাচ্ছ? তখন সে উত্তরে বলে যে আমি আমার ওয়াইফকে বাঁচানোর জন্য যাচ্ছি। তখন মেরিক বলে যে আমি চাই তুমি এইখানকার পরবর্তী রাজা হও, কারণ তুমি এইভাবে তোমার ওয়াইফকে কোনো কিছুই দিতে পারবে না। তুমি কি তাকে আবার সেই গরিবখানায় নিয়ে যেতে চাও? কেননা তুমি আর তোমার ওয়াইফ মিলে একটা সুন্দর জীবন অতিবাহিত করো। তখনই আমরা টেরিসকে দেখতে পারি, যে কিনা নিজের সেনাকে নিয়ে ডিউকের সেনার কাছে যায়। তখন ডিউক অন্য সৈন্যদেরকে উস্কানি দিতে থাকে। সে বলে যে রাজার তো মৃত্যু ঘটে গেছে, এখন তো আমিই রাজা, তাই আমার সাথে এসো, কারণ আমি জানি আমার রাজ্যের জন্য কোনটা বেশি দরকার। কিন্তু তখনই সেখানে রাজা চলে আসে, আর রাজাকে দেখার পরে সব লোকেরাই চমকে ওঠে। আর যতজন সৈন্যই ডিউকের সাথে ছিল সকলেই রাজার কাছে চলে আসে। তখন তাদের সাথে ফার্মারও ছিল, কিন্তু দেখতে দেখতে ক্রেকানের সৈন্যরা সেইখানেও পৌঁছে যায়। আর তখন ক্রেকান এবং যোদ্ধাদের মধ্যে একটা চমৎকার ফাইট শুরু হয়ে যায়। তখন আমরা দেখতে পারি যে ক্রেকানদের নিজেদের জীবনের কোনো মায়া ছিল না।
তারা যতই মারা যাচ্ছিল ততই আরো সামনের দিকে এগিয়ে আসছিল নিজেদের জানের মায়া না করে। কিন্তু তখন রাজার সৈন্যরা অনেক বেশি জোশের মধ্যে ছিল। তখন তারা এক এক করে সব ক্রেকানদেরকে মারতে থাকে, আর ফার্মারও সেই ক্রেকানদেরকে খতম করতে থাকে, কারণ সে যত তাড়াতাড়ি সম্ভব তার ওয়াইফকে বাঁচাতে চাচ্ছিল। আর এটা দেখার পরেও ডিউক অনেকটা ঘাবড়ে যায় এবং সে বুঝতে পারে যে এটার পরে তার পালা। তাই সে আরো ক্রেকানদের ডেকে আনে, কিন্তু ফার্মার সকলের সাথেই লড়তে থাকে। আর তখন গেলিয়ানও এসব দেখতে থাকে এবং সে অনেকটা খুশি ছিল, কারণ সেও রাজার অনেকগুলো সৈন্যকে মারতে থাকে। আর তখনই ডিউক একটা রাস্তা বের করে, সে নিজের তীর ধনুক বের করে এবং তীরটা রাজার দিকে লক্ষ্য করে ছোড়ে এবং রাজাকে মেরে ফেলে, কারণ সেই জায়গার রাজা হতে চায়। সে রাজাকে তীর মারার পরেই সেই জায়গা থেকে পালাতে থাকে। তখনই আমরা রাস্তার মধ্যে মরিয়ালাকে দেখতে পারি, যে কিনা তার বাবাকে সাহায্য করার জন্য আসছিল। আর তখন রাস্তার মধ্যে সে ডিউককে দেখতে পারে। তখনই ওইখানে নিম সৈন্যরা চলে আসে এবং ডিউকের সকল সহচরকে মেরে দেয় আর ডিউককে বন্দি করে ফেলে। এইদিকে আমরা বেস্টিয়ান আর নরিককে দেখতে পারি, যারা ছিল কয়েদখানায়। তারা এই জায়গা থেকে বেরোনোর জন্য ট্রাই করতে থাকে, কিন্তু নরিক তাদের সাথে লড়তে লড়তে মারা যায়। তখন সোলানা ওই জায়গা থেকে পালাতে শুরু করে। আর এইদিকে আমরা রাজাকে দেখতে পারি, যার শেষ নিঃশ্বাস চলছিল। তখন ফার্মার তার সাথে দেখা করতে আসে এবং তারা দুজন মিলে আলোচনা শুরু করে। তখন রাজা তাকে একটা কাহিনী শোনায়, আর এই কাহিনীটা শুনে ফার্মার অনেক বেশি চমকে যায়, কারণ সে সব সময় এই কাহিনীটা তার মাথার মধ্যে অনুভব করতে পারে। তখন রাজা বলে যে এই কাহিনীটা আমি আমার ছেলেকে তার ছোটবেলায় শোনাতাম। তখন ফার্মারও বুঝতে পারে যে এই রাজাটাই হলো তার পিতা। আর তখনই রাজা আস্তে আস্তে মারা যায়। আর এটা দেখার পরে ফার্মার অনেক বেশি ভেঙে পড়ে, কারণ সে যখনই তার বাবার সাথে মিলে তখনই তার জীবনটাও চলে যায়। আর অন্যদিকে আমরা টেরিসকে দেখি, যে কিনা পুরো সৈন্যদলকে তৈরি করতে লেগে থাকে। তখনই মরিয়ালা সেখানে চলে আসে, তার সাথে ডিউকও ছিল। তখন এখানে টেরিস অনেক বেশি রাগান্বিত হয়ে পড়ে, আর সে ডিউককে বলে যে এই লোকটা রাজার উপর তীর নিক্ষেপ করেছে, তাই আমি তাকে মেরে দেব। কিন্তু তারপরেও সে ডিউককে ডুয়েলে চ্যালেঞ্জ করে। আর তখন ডুয়েলের মাধ্যমে ডিউককে শেষ চান্স দিয়েও টেরিস জয় হয় এবং সে বাজেভাবে ডিউককে মারতে থাকে। সে যখন ডিউককে মারতেই যাচ্ছিল তখনই চারপাশ থেকে আওয়াজ আসতে থাকে যে রাজার মৃত্যু ঘটেছে। তখন ডিউক উঠে দাঁড়ায় এবং বলে যে এখন থেকে আমি তোমাদের রাজা। সে বলে যে আমি হলাম এই রাজ্যের শেষ উত্তরাধিকারী, তাই তোমরা কেউ আমাকে মারতে পারবে না। তখন সে জায়গার মধ্যে মেরিক আসে এবং সে সকলকে উদ্দেশ্য করে বলে যে এই ডিউকই রাজাকে হত্যা করেছে এবং এই ডিউকই শুধু রাজার ওয়ারিশ নয়, রাজার আরো একজন ওয়ারিশ আছে। আর যখনই টেরিস এই কথাটা শুনে তখন সঙ্গে সঙ্গে সে ডিউকের গলাটা কেটে দেয়। তখন মেরিক সবাইকে বলে যে এই ফার্মারই হলো রাজার ছেলে, যে কিনা ছোটবেলায় হারিয়ে গিয়েছিল, তাই এখন থেকেই তাকে নতুন রাজা বানানো হলো। আর তখনই সবাই রাজার সামনে ঝুঁকে পড়ে। আর তখন ফার্মারও তাদেরকে সবাইকে যুদ্ধের জন্য তৈরি করতে থাকে। আর অন্যদিকে সোলানাকো গেলিয়ান ধরে ফেলে এবং সে বুঝতে পারে যে এটাই হলো ফার্মারের ওয়াইফ, তাই সে তাকে নিজের কবজায় রাখে, কারণ সে জানে যে ফার্মার তার জন্য কতটা ভয়ঙ্কর। কিন্তু এদিকে ফার্মার পুরোপুরি প্র্যাকটিস করছিল যেন সে গেলিয়ানকে নিশ্চয়ই হারাতে পারবে, যার জন্য সে তার পুরো সৈন্যকে পাঠাতে যাচ্ছিল ক্রেকানদের সাথে লড়াই করার জন্য, যেটা সেনাপতি থাকবে টেরিস আর ফার্মার যাবে গেলিয়ানের মহলের মধ্যে, যেন সে তাকে মারতে পারে, যার ফলে তার জাদুও শেষ হবে। তখন মরিয়ালাও তার কাছে আসে এবং বলে যে আমিও আপনার সাথে যেতে চাই, এবং সে আরো বলে যে আপনার সাথে আরো অন্য লোকেরাও যেতে চায়। সে তাকে সেই জঙ্গলের মধ্যে নিয়ে যায় এবং সেখানে সে এলেনার সাথে কথা বলে, যে তাকে বলে যে আমরাও গেলিয়ানকে মারতে চাই, সে আমাদের জঙ্গলকে ক্রেকান দিয়ে ধ্বংস করে দিচ্ছে, তাই সে
আমাদেরও দুশ্মন, তাই আমরাও তোমার সাথেই লড়ব। তারপর এই সব লোকেরা তার মহলের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়, আর তাদের সাথে মেরিকও থাকে। তখন তারা একটা পাহাড়ের চূড়ায় ওঠে এবং মেরিক বলে যে আমি এখন তার প্রাসাদে ঢুকবো আমার জাদুকে কাজে লাগিয়ে। আর এইদিকে আমরা সোলানা আর গ্যালিয়ানকে দেখতে পারি। তখন সোলানা তাকে বলে যে তুমি আমাকে কিভাবে চিনতে পেরেছো যে আমি ফার্মারের ওয়াইফ? তখন সে তাকে বলে যে কেননা তুমি হলো প্রেগনেন্ট আর নিশ্চয় ফার্মারের বেবি তোমার পেটে। আর এইদিকে রাজার পুরো সৈন্য ক্রেকানদের কাছে চলে আসে, আর এইখানে একটা বিশাল যুদ্ধ শুরু হয়ে যায়। আর মেরিক তখন তাকে বলে যে আমাকে প্রথম গ্যালিয়ানের কাছে যেতে দাও। আর তখন সে তার শক্তির প্রয়োগ করতে শুরু করে আর সোজা পৌঁছে যায় গ্যালিয়ানের কাছে। কিন্তু তখন গ্যালিয়ানও নিজের জাদুতে একটা ছুরি বের করে আনে, আর তখন তাদের মধ্যে জাদুর তলোয়ারের লড়াই শুরু হয়। আর এইদিকে ফার্মারও এই প্রাসাদে ঢোকার জন্য চেষ্টা চালাচ্ছিল। তখন তারা একটা রশির সাহায্যে ওই প্রাসাদের দেওয়ালে চলে আসে। আর এইদিকে গ্যালিয়ান মেরিককে মেরে দেয় এবং বলে যে আমি তোমার থেকেও বেশি শক্তিশালী। আর তখন মরিয়ালাও নিজের শক্তির প্রয়োগ করে তার বাবার কাছে চলে যায়। মরিয়ালা তখন বলে যে আমার তো জানাই ছিল না যে আমার নিজের মধ্যে এত শক্তি আছে। তখন মেরিক তাকে বলে যে তুমি হলো আমার মেয়ে, একদিন না একদিন তোমার এই সব শক্তি তো বাইরে আসারই ছিল, তো আমার এখন যাওয়ার সময় হয়ে গেছে। কিন্তু যাওয়ার আগে আমি তোমাকে আমার সকল শক্তি দিয়ে যাচ্ছি। আর এটা বলার পরেই সে তার সকল শক্তি মরিয়ালাকে দিয়ে দেয় এবং এটার পরেই সে মারা যায়। আর এইদিকে রাজার সৈন্য এবং ক্রেকানদের মধ্যে বিশাল এক যুদ্ধ হতে থাকে। তখনই ফার্মার গ্যালিয়ানের কাছে চলে আসে এবং গ্যালিয়ানের থেকে নিজের ওয়াইফকে মুক্ত করার চেষ্টা করে। কিন্তু গ্যালিয়ান এখানে তার জাদুবিদ্যা প্রয়োগ করে এবং জাদুবিদ্যার মাধ্যমে ফার্মারকে ফাঁসাতে থাকে। আর সে তাকে মারতেই যাচ্ছিল, তখনই মরিয়ালা সেখানে চলে আসে আর সে গ্যালিয়ানের ওপর তার পুরো শক্তি দিয়ে আক্রমণ করে দেয়। আর সোলানার সুযোগ বুঝে গ্যালিয়ানের শরীরের মধ্যে তরোয়াল গুঁজে দেয়। আর ততক্ষণে ফার্মারও আজাদ হয়ে যায়। আর সে নিজের তরোয়ালটা উঠায় এবং সঙ্গে সঙ্গে গ্যালিয়ানের মাথাটা আলাদা করে দেয়। আর যখনই গ্যালিয়ান মারা যায় তখন সব ক্রেকানরা যুদ্ধ বন্ধ করে দেয় এবং পিছনের দিকে যেতে থাকে। এটা দেখার পরে সকলেই বুঝতে পারে যে গ্যালিয়ান মারা গেছে এবং তারা জয়লাভ করেছে। এভাবেই সে তার রাজ্যকে বাঁচিয়ে নেয়। আর ফার্মারও তার ওয়াইফকে সাথে পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। আর এর সাথে সাথে এই ফার্মারই হলো এই রাজ্যের রাজা। আর এই সুন্দর রাজ্যের সাথে সাথেই আজকের এই গল্প এখানেই শেষ। তো আশা করছি গল্পটা আপনাদের ভালো লেগেছে। তো এরকম যদি আরো মুভি এক্সপ্লেইন ভিডিওগুলো আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব